দুর্যোগে বিপদে বিপন্ন মানবতায় আমরা যারা মানবতার কল্যাণে ঝাঁপিয়ে পড়ি, আমাদের দেশে অকুতভয় অনেক লোক এখনো আছেন যারা বিপদ সময়ে যে কোনো দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগ হোক, বৈশ্বিক মহামারী হোক, নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েন মানবতার সেবায়। সেই রকমই কিছু মানুষদের নিয়ে আমাদের আয়োজন ফ্রন্টলাইনার্স উইথ সায়েন্স। আমাদের আজকের ফ্রন্টলাইনার্স হচ্ছেন বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট সার্জন ডাক্তার আবুল কালাম চৌধুরী। আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন বিশ্ব মানবাধিকার ব্যক্তিত্ব, বিশিষ্ট ইমিগ্রেশন কনসালটেন্ট, রোটারিয়ান ডক্টর আর কে ধর। আমরা শুরু করতে যাচ্ছি, আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি এখনই। আমরা ডাক্তার আবুল কালাম চৌধুরী ছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে উনি হয়তো বেরিয়ে পড়েছেন। আমরা ডক্টর আর কে ধর সাহেবকে আমি অনুরোধ করব ফ্রন্টলাইনারদের নিয়ে আমাদের আয়োজন নিয়ে প্রারম্ভিক বক্তব্য শুরু করার জন্য। ডক্টর আর কে ধর। ধন্যবাদ। আজকের এই আয়োজন করার জন্য, যে ফ্রন্টলাইনারদের কিন্তু আজকের যে আয়োজন করার জন্য অ্যাডভোকেট শাহেদ বদরুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ফ্রন্টলাইনার যারা, আমি মনে করি যে ফ্রন্টলাইনার যে শুধু বাংলাদেশে আছে তা নয়, সারা বিশ্বেই যে ফ্রন্টলাইনার যারা আছে, এর মধ্যে যেমন ডাক্তার আছেন, তারপরে নার্স আছেন, তারপরে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যত মানে জনপ্রতিনিধি, সোশিয়াল ওয়ার্কার, বিভিন্ন শ্রেণী পেশার লোক যারা এই ফ্রন্টলাইনার হিসাবে কাজ করছেন এবং ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, তা আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি যারা ফ্রন্টলাইনার, যারা জীবিত থেকে এই মানে সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন এবং যারা জীবিত থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি আমাদের প্রতিটি দেশে এদেরকে আমাদেরকে বলা হবে যে দে আর দ্য প্রাউড সিটিজেন অফ দেয়ার রেসপেক্টিভ কান্ট্রি। তারা নিজ দেশের একজন গর্বিত নাগরিক। আর এদের জন্য আমরা যারা এই ত্যাগ স্বীকার করছেন, তাদের জাতি চিরদিন তাদেরকে স্মরণ রাখবে। এইটাই হচ্ছে যারা ফ্রন্টলাইনার, তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করব এবং ভবিষ্যতে তাদের কাজের জন্য তাদেরকে মূল্যায়ন করা হবে। আর আমরা দেখছি অনেক সময় ফ্রন্টলাইনাররা তাদের কার্যক্রম ঠিকমতো চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাঘাত হচ্ছে। অনেক সময় দেখা যায় কিছু কিছু জায়গায় সঠিকভাবে কাজ করতেছে না। এই যারা করতেছে না, এটা তাদের ব্যর্থতা। এটার জন্য তারা জবাবদিহি করতে হবে। জনগণের কাঠগড়ায় তারা দাঁড়াতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যেমন আমরা কিছু মধ্যে দেখেছি যে ভুয়া সার্টিফিকেট দিয়েছে, করোনা ভাইরাসের ভুয়া সার্টিফিকেট দেওয়া, তারপরে এই যে মানুষকে ঠকানো, মানুষকে মানে 10 টাকার মাল 20 টাকায় নেওয়া, এই যে মানুষের সাথে যে চিটিং করা, এই যে বিপদ মুহূর্ত, এটা হচ্ছে একটা কোভিড-19টা হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানুষ খুব বিপন্ন অবস্থায় আছে। এই বিপন্ন মানবতাকে সাথে যারা এই ধরনের কাজ করবে, তারা কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বিশেষ করে আমরা চাই আর কি যে আমরা 71 লিবারেশন মুভমেন্টটাও দেখেছি যে ফ্রন্টলাইনার যারা ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে উপাধি দেওয়া হয়েছে। আর এখন যারা ফ্রন্টলাইনার, যারা এই যে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য যারা সর্বতভাবে কাজ করছেন, নিজের জান বাজি রেখে জনগণের জন্য তারা জীবনকে উৎসর্গ করতেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল। আর বিশেষ করে আমরা আশা করব যে ফ্রন্টলাইনার যতদিন পর্যন্ত কোভিড-19 থাকবে, ফ্রন্টলাইনাররা তাদের কার্যক্রম অব্যাহত গতিতে চালিয়ে যাবেন। আমরা চাইবো যে তারা তাদের সততার পরিচয় দিবেন, তারা মানবতার পরিচয় দিবেন এবং আমি চাইবো যে তারা মানবতার পরিচয় দেন, মানব হিসাবে যারা মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। এইটা আমাদের সকলের দাবি এবং ভবিষ্যতে আমরা
ভবিষ্যতে আমরা এটা এটা মূল্যায়ন করবো। আমার মনে হয় আমি আমি পরে আবার কথা বলবো। আপনার এখানে প্রধান অতিথি বোধহয় আসছেন, আমি পরে আবার কথা বলবো। হ্যাঁ, আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে। ডাক্তার আবুল কালাম চৌধুরী উনি স্ক্রিনে ছিলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে স্ক্রিন থেকে আউট হয়ে গেছেন। উনি খুব সহজেই আসছেন, SMS করেছেন। আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এই যে বিপদ দুর্যোগের সময় যারা ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করছেন, পুলিশ সদস্য হন, ডাক্তার হন, মানবতাবাদী হন, আপনার মতো মানবাধিকার কর্মী হন, এই যে আপনি সারা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে আপনি সারা বাংলাদেশে যে মানুষকে সহযোগিতা করলেন, ঢাকায় আপনি বাড়ি বাড়িতে মানুষের ঔষধ পৌঁছে দিয়েছেন, খাদ্য পৌঁছে দিয়েছেন, নিত্য প্রয়োজনীয় হাট বাজার করে বাড়িতে পৌঁছে দিয়েছেন, সিলেটেও দিয়েছেন আপনি। যে এই যে আপনাদের এই যে কর্মকাণ্ড, আপনার নিত্য কার্যক্রম ফেলে আপনি আপনার জীবনের ভয় না করে, এবং অনেক ফ্রন্টলাইনার যেমন মনে করেন স্কয়ার হাসপাতালের ICUর যে ইনচার্জ ছিলেন, এই ধরনের অনেক ফ্রন্টলাইনার কিন্তু অলরেডি চলে গেছেন, অলরেডি কিন্তু ওনাদের জীবন দিয়ে গেছেন ওনারা। হ্যাঁ, এইভাবে যারা কাজ করে তাদেরকে আমরা জাস্ট, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে যেন জাতি চিনে, মানুষ যেন চিনে, বিপদে কারা ঝাঁপিয়ে পড়ে তাদেরকে জাতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য, বিশ্ববাসীর কাছে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ ফ্রন্টলাইনার উইথ সায়েন্স। আমরা প্রতি পর্বে একজন ফ্রন্টলাইনারকে আমরা তুলে ধরি এবং ওনার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ডাক্তার আবুল কালাম চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগিতা বিষয়ে কর্মরত আছেন উনি, এবং ওনার সহধর্মিনী উনিও ডাক্তার, মগদা হাসপাতালে আছেন, এবং দুজনেই জীবনের ঝুঁকি নিয়ে, তা ওনারা করোনা আক্রান্ত হয়ে গেছিলেন, মধ্যে পজিটিভ ছিল, ওনার ওয়াইফ আবার সেরে উঠেছেন উনি, এবং ওনারা এখনো কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা আশা করবো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ডক্টর আরকেন্দরকে আমি অনুরোধ করব যে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ মানুষদের নিয়ে আমরা যে প্রকল্প চালু করেছি, আপনার যে RKDF এর যে প্রকল্পগুলো আছে, এই সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ। আমরা এখানে RKDF যেটা করা হয়েছে, এটার জন্য আমরা যে আমাদের একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। এটা হচ্ছে আমরা করতেছি যেটা RKDF-টা হচ্ছে, আমরা ভবিষ্যতে এই জিনিসটা কিন্তু এখন যেটা আমরা করতেছি, এটা কিন্তু যুগ যুগান্তর এটা চলবে। এটার কার্যক্রম সারা মানে 100 বছর পরেও এটা যাতে চলে, আমরা একটা পার্মানেন্ট একটা সেটআপ দিতে চাই, যাতে আমাদের মৃত্যুর পরে যাতে এটা যাতে 100 বছর পরেও যাতে এটা চলতে থাকে। এই জন্য আমরা জনকল্যাণমূলক কাজ করব। আমরা যে কাজটা মানুষের বেশি দরকার, যে কাজটা সবসময় মানুষের জন্য প্রয়োজনে লাগবে, এই জাতীয় জিনিস যেমন শিক্ষা, স্বাস্থ্য, এই জাতীয় শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণমূলক কাজ, মানুষের যে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে সাহায্য সহযোগিতা করা, যারা প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ কিন্তু অসহায় হয়ে পড়ে, এই অসহায়তার সময় তাদেরকে সাহায্য করা, এইটা হবে আমাদের কাজ। আর বিশেষ করে আমাদের মানুষরা, বাংলাদেশের যে সমস্ত লোকরা, এরা যাতে সুশিক্ষিত হয় এবং এই সুশিক্ষা নিয়ে যারা দেশের বাইরে গেলে যাতে ভালো একটা পজিশন পায়, এই জন্য তাদেরকে এইভাবে গড়ে তুলতে হবে। বিশেষ করে বাইরে যখন যায় একটা লোক, তখন সেই দেশের আইনটা তাকে আগে এখানেই শিখিয়ে দিয়ে দেওয়া উচিত। যখন একজন মানুষ আমেরিকায় গেল, আমেরিকায় গিয়ে তার লাইফস্টাইল কি হবে, A to Z কি কি প্রবলেম ফেস করবে, এই প্রবলেম গুলো আমরা এখানেই তাকে ট্রেনিং দিয়ে দিব, যাতে সে আমেরিকার এয়ারপোর্টে নামার পরে তার আর কোনো চিন্তা করতে না হয়, কিভাবে কি করবে না করবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। যদি সে আমরা যদি তাকে এখানে ট্রেনিং দিয়ে দেই, সে অন্য দেশে যাওয়ার পরে তার চিন্তা করতে হবে না কি করতে হবে কি করতে হবে না, আগেই তাকে ট্রেন আপ করতে হবে। আর আমি একটা কবিতা লিখেছিলাম, একটু বলি এই ফাঁকে। আমার কবিতাটা হচ্ছে মুখোশধারী। মানুষ মোরা নয়তো মানুষ, আমরা কিন্তু মুখোশধারী। সৃষ্টিকর্তারে ভুলে মোরা করছি শুধু সলচাতুরি। ব্যক্তি স্বার্থে অন্ধ হয়ে গরিবের পেটে লাথি মারি। আমরা যে সৃষ্টির সেরা জীব, সেই কথা কি স্মরণ করি? আমরা কিন্তু মুখোশধারী। টাকা পয়সা ধন সম্পদের যেমনে পারি পাহাড় গড়ি। হারাম হালাল সব একাকার, শুধু ধর্মের নামেই জিকির করি। আমরা শুধু মুখোশধারী। সৃষ্টিকর্তা নাকুশ হয়ে উপহার দিলেন এই মহামারী, আমরা কিন্তু মুখোশধারী। এই সৃষ্টিকর্তা মহামারীটা দিয়েছেন, আমরা এই মুখোশধারী মানুষের জন্যই এটা দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে, এবং আমরা ভবিষ্যতে আমরা এই দেশের জন্য আমরা ত্যাগ স্বীকার করব।
দেশের মানুষের জন্য আমরা মানুষগুলোকে আমরা বেছে বেছে, সব মানুষ কিন্তু খারাপ না, এদেশে অনেক ভালো মানুষ আছে, ভালো মানুষকে যদি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করব, এই প্ল্যাটফর্ম দিয়ে আমরা আস্তে আস্তে সকল মানুষকে আমরা কাজে লাগাবো। আমরা দেশের বেকারত্ব দূরীকরণ সহ অনেক কর্মকাণ্ড আমরা চাইবো করতে। হ্যাঁ, বিশেষ করে আরকেডিএম এর মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান, এটা আমাদের একটা কর্মসূচি থাকবে। আমার মনে হচ্ছে এখন বোধহয় আপনারা আমাদের যে এই যে ফ্রন্টলাইন হিসেবে কাজ করতে গিয়ে মিস্টার আরকে ধর, আপনারা ফ্রন্টলাইন হিসেবে কাজ করতে গিয়ে মাঝে মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া পরিস্থিতির শিকার হইতে হয়। আপনি কি এবারে যে কাজ করলেন ঢাকা এবং সিলেটে এবং সারা বাংলাদেশে, আপনাদের কি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে? প্রতিবন্ধকতা তো সব, এই সমস্ত ভালো কাজে কিন্তু প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে। আর আপনি তো সব মানুষকে খুশি করতে পারবেন না। আপনার কাছে হয়তো 500 লোকের ব্যবস্থা আছে, সাহায্য করার ব্যবস্থা, কিন্তু লোক যখন 500 টাকার 600-700 হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, তখন সমস্যা হবে। তাছাড়া অনেকেই চায় একবার একটা প্যাকেট নিল, সে আবার বারবার নিতে চায়, একই জনে বারবার নিতে চায়। আমাদের দেশের লোকরা সবাই মানে চায় আর কি, যে নিজে একাই সবকিছু নিয়ে দিতে চায়। হ্যাঁ, এইটা হলো মানুষের অভ্যাস, মানুষের শৃঙ্খলা মতো। আপনাকে ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি ডাক্তার আবুল কালাম চৌধুরী ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে ওনার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একজন বিখ্যাত সার্জন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরু দায়িত্ব পালন করছেন, এবং ওনার সম্পর্কে যারা জানেন বা আমরা যারা জানি, উনি যে বিশাল বিশাল কিছু সার্জিক্যাল কাজ করেছেন, যে অপারেশন গুলো ওনার হাতে হয়েছে, বিরল, বাংলাদেশের ইতিহাসে বিরল, সেই আবুল কালাম চৌধুরীকে আমরা আজকে পেয়েছি। আবুল কালাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন ফ্রন্টলাইনার এবং প্রত্যেকটা দুর্যোগে এখন আপনাকে আমরা কাছে পাই, এবারও আপনাকে পেয়েছি। সপরিবারে আপনি আমাদের জন্য কাজ করছেন এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে এই পর্যন্ত আপনি টিকে আছেন। আপনার মুখ থেকেই শুনতে চাই আপনার সুবিধা অসুবিধা, এবারে কি করলেন, আগামীতে কি পরিকল্পনা আছে, আমরা শুনবো এখন আবুল কালাম চৌধুরীর কথা। মোবাইলটা নিয়ে নি, দেখো তো কেমন ঠিক আছে। আসবে এই রুমে মোবাইলটা 4G কাজ করে। ডাক্তার আবুল কালাম চৌধুরী, শুনছেন আপনি? জি, ধন্যবাদ। যান্ত্রিক ত্রুটির কারণে আমি আসলে বিলম্বে আসলাম। আপনাদের দুইজনেই আমার মুরব্বী, সিনিয়র। আমি আসলে প্রধান অতিথি বলতে কিছু নাই, আমরা সবাই আলোচনা করব। দর্শক না, আপনাকে নিয়ে আমাদের আজকের আয়োজনটা তো আপনাকে নিয়ে আর কি। আমাদের আয়োজনে প্রতিদিনই একজন ফ্রন্টলাইনার থাকেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ফ্রন্টলাইনার হিসেবে আপনারা আসলেই কোভিড এর যে বর্তমান অবস্থা, আজকেও মৃত্যুর যে সংখ্যাটা, এটা আসলেই কিন্তু শঙ্কার বিষয়। তো সারা দেশের যে পরিস্থিতি আসলে খুব একটা সুখকর না, আমি শব্দটা প্রয়োগ করব। কারণ সাধারণ জনগণ চিকিৎসা, তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না, ডাক্তাররা তাদের প্ল্যানিং মতো সেবা দিতে পারছে না, হসপিটাল ম্যানেজমেন্ট জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না। সব মিলে একটা অস্বস্তিকর অবস্থা বলা যায়। তারপরও যে আমাদের সৌভাগ্য যে আমাদের সেই হারে আক্রান্ত এবং মৃত সংখ্যাটা সেই হারে না। এই জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা অবশ্যই ওনার করোনার কারণে আমরা এই অবস্থায় আছি। তো আজকের যে আয়োজন করছেন, আয়োজন আমাকে যুক্ত করার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই। আর পরিস্থিতিটা আসলে একটু ভিন্ন, অনেকটা ভয়াবহ বলা যায়। যে আসলে যত ইজিভাবে চিন্তা করা যায়, সেই ইজিভাবে বিষয়গুলা বাস্তবায়ন অত ইজিভাবে করা যায় না। আপনারা জানেন যে চিকিৎসা বঞ্চিত হয়ে হাসপাতাল ঘুরে অ্যাম্বুলেন্সে রোগী মারা গেছে, অনেকে টেস্ট করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে। তো এগুলার জন্য ধীরে ধীরে আমরা আরো উন্নয়নের চেষ্টা করতেছি। তারপরেও কিন্তু এখনো মানুষ তার কাঙ্ক্ষিত সেবা, করোনা এবং করোনা ছাড়া যে অন্য রোগের সেবা, সেই সেবা পাচ্ছে বলে আমার মনে হয় না। আমরা নিজেও এটা অবজার্ভ করতেছি। সরকার তার সাধ্যমতো চেষ্টা করতেছে। সর্বশেষ যে সার্কুলার দিয়েছি, যে প্রত্যেকটা হাসপাতালে সব ধরনের রোগীর চিকিৎসা
করার জন্য বাধ্যবাধকতা আছে, কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রেও পুরোপুরি এই আদেশটাও বাস্তবায়ন হচ্ছে না, ফলে চিকিৎসা প্রার্থীর একটা বিশাল অংশ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না। বিশেষ করে করোনার বিষয়ে তো আছেই, তারপরে স্বাভাবিক সাধারণ রোগীরাও বিভিন্ন হাসপাতালে বিড়ম্বনার শিকার হচ্ছে। তো এটা আমাদের আসলে যে এককভাবে কাউকে দায়ী করা যাবে না, আমাদের যে জনসংখ্যা, হাসপাতালের যে ব্যবস্থাপনা, চিকিৎসক স্বল্পতা, সব মিলেই একটা এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যদি মনে করেন আবার সর্বশেষ সার্কুলার অনুযায়ী সরকারের যে একজন চিকিৎসা নিবে, বলছে যে যে কোনো কোভিড পজিটিভ হোক না হোক সে চিকিৎসা পাবে, সেটার যে পদ্ধতিতে ট্রায়ালস একটা সিস্টেম আমাদের বলে যে চিকিৎসা বিজ্ঞানে, যে প্রথম যে রিসিভ করবে রোগীটা সেখানে তাকে বাছাই করবে, ট্রায়ালসটা অনেকটা বাছাইয়ের মতো যে সে কোভিড কিনা। একটা হলো যে তার যদি টেস্ট কোভিড থাকে তাহলে কোভিড পোর্শনে সে চলে যাবে, আর যদি কোভিডের সিমটম আছে কিন্তু টেস্টে কোভিড প্রমাণিত হয় নাই, তারা একটা জায়গায় থাকবে ইন বিটুইন, আর যারা কোভিড না, নেগেটিভ কোভিড, তারা চিকিৎসা হবে একদিকে। সেই যে ব্যবস্থাপনাটা, এটা ব্যাপক ভিত্তিক, এত স্টাফ বা এই সিস্টেম সব হাসপাতালে আসলে বাস্তবায়ন সম্ভব না, অনেক জটিল। আমাদের ঢাকা শহরে যে বড় বড় হাসপাতালগুলো আছে, কিছু কিছু হাসপাতাল কোভিড ডেডিকেটেড করে দিয়েছে, সেই হাসপাতালগুলোতে সরাসরি কোভিড ঢুকে যাবে। আর যারা কোভিড না, তাদের চিকিৎসার বিষয়ে, যেমন আমি যদি আমার ইনস্টিটিউশনের অভিজ্ঞতা শেয়ার করি জনগণের সুবিধার্থে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহ থেকে কোভিড রোগীর চিকিৎসা শুরু হয়েছে। আমাদের একটা ভবন সম্পূর্ণরূপে কোভিডের জন্য ডেডিকেটেড করা হয়েছে, এবং আউটডোর যে ফিভার ক্লিনিকটা ছিল সেখানে, এই দুইটা বিল্ডিং, আমাদের কেবিন ব্লক এবং আউটডোরের যে চলমান চিকিৎসা ছিল ফিভার ক্লিনিকে, তাতে আমাদের 370টা বেডের একটা কোভিড ডেডিকেটেড ইউনিট হিসাবে আমরা চালু করেছি। তাতে হচ্ছে কি যে ওই ভবনে কিন্তু আবার বঙ্গবন্ধু হাসপাতালের, যে আপনারা জানেন একটা বিশাল হাসপাতাল, অনেকগুলো বিভাগ, অনেকগুলো অপারেশন, সাব স্পেশালিটি, সুপার স্পেশালিটির অপারেশন থিয়েটার, এটা কিন্তু আবার কোভিডের জন্য যে বিল্ডিংটা আমাদের বাধ্য হয়ে নিতে হয়েছে কেবিন ব্লকের, সেখানে কিন্তু আমাদের অপারেশন থিয়েটার গুলা মূল অপারেশন থিয়েটার, ফলে স্বাভাবিক রোগীর যে অপারেশন, আপাতত সেই অপারেশন গুলা, সেই ব্যাপক ভিত্তিক বা বড় অপারেশন গুলা সম্ভব না। আমাদের পুরানো সিস্টেমে সি ব্লকে যে অপারেশন থিয়েটার গুলা বিরাজমান ছিল, আমাদের নতুন অপারেশন থিয়েটার যে কেবিন ব্লকে, সেটার আগের যে ছোটখাটো আমাদের থিয়েটার গুলা ছিল, অনেকটা অকেজ হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহারের অভাবে, সেগুলো আবার নতুন করে চালু করতে হচ্ছে। ফলে আমাদের অ্যাডমিশন এখনো ওপেন আছে, কিন্তু আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টটা এখনো সেইভাবে আমরা নন কোভিড, যারা কোভিড না, তাদের যে চাহিদা অনুযায়ী আমরা সেই সেবাটা দিতে পারছি না। তবে আমাদের হাসপাতালে এখনো ভর্তির বিষয়টা আমাদের ওপেন আছে, যে কোনো রোগী আসলে বহির্বিভাগে চিকিৎসা নিতে পারবে। অনলাইনে আমাদের বঙ্গবন্ধুতে সবচেয়ে বেশি পরিমাণে টেলিমেডিসিনের সার্ভিস দিয়ে যাচ্ছে, সেটা ন্যাশনালাইজ করা আছে, এবং আমাদের হেল্পলাইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি চিকিৎসা নিচ্ছে। এখন যে জিনিসটা আমি জনসাধারণের জন্য বলতে চাই, যে সার্জিক্যাল বিষয়ে দুটা জিনিস, যে একটা হলো অতি জরুরি করতেই হবে, আর কিছু কিছু সার্জারি আছে যেগুলো আমরা মেডিসিনের মাধ্যমে তার লক্ষণ অথবা তার কষ্ট সমস্যা মেডিসিনের মাধ্যমে কিছুদিন অপেক্ষা করা যায় যদি রোগীর ক্ষতি না হয়। সেই সমস্ত যে সমস্ত রোগী ওষুধ দিয়ে সাময়িকভাবে তার সমস্যার সমাধান হয়, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আপাতত ওষুধ বা চিকিৎসার মাধ্যমে অপেক্ষায় থাকেন, এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা আপনাদের অপারেশন করব। এইটা এক ধরনের অপারেশনের রোগীদের বিষয় থাকে। আরেকটা আছে যেগুলা জরুরি অপারেশন, ইমার্জেন্সি, এগুলা সব জায়গায় হচ্ছে, সব হাসপাতালে হচ্ছে, এগুলা নিয়েও সমস্যা নেই। কিন্তু আরেকটি বিষয় আছে যে কিছু যে আমাদের সার্জারি করতে গিয়ে ইমার্জেন্সি ছাড়াও যে বড় বড় সার্জারি গুলা, সেই সার্জারি গুলার যে ব্যাপকতা, কোভিড সেশনে আমরা সেগুলা সেইভাবে করতে আমরা আসলে খুব একটা উৎসাহ বোধ করতেছি না, বা আরো অপেক্ষার জন্য আমরা জনসাধারণকে অনুরোধ করতেছি। তো 2-3টা ভাগে যদি আমরা ভাগ করি, যেগুলো ইমার্জেন্সি সার্জারি, সেগুলাতে আশা করি কোনো সমস্যা হচ্ছে না, সব জায়গায় চিকিৎসা সেবা পায়ে গেছে। সাধারণ যে অন্যান্য সার্জারি যেগুলা চিকিৎসা দিয়ে কিছুদিন অপেক্ষা করা সম্ভব, তারা কিছুটা অপেক্ষামান আছে। এখানে তাদের কেউ কিছু অসন্তুষ্টি আছে, কিন্তু সেক্ষেত্রে আমার পরামর্শ
যে বর্তমান পরিস্থিতিতে যদি কিছুদিন অপেক্ষা করতে কষ্ট না হয় তাহলে অপেক্ষা করাটা ভালো। আর একটা যেমন ক্যান্সার সার্জারি, সেটা সব হাসপাতালে আমার যতদূর আমি জানি সেটা চলমান, এবং বিভিন্ন ভাগে ডাক্তারও ভাগ হয়ে গেছে। ইমার্জেন্সি সার্ভিস, তারপরে ক্যান্সার সার্জারি, এগুলো চলমান আছে। তো জনসাধারণের ক্ষেত্রে আমার অনুরোধ যে জরুরি সার্জারি বিষয়গুলোতে অবশ্যই আপনারা সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করলে আপনারা সেবা পাবেন। আর যে সমস্ত সার্জারি জরুরি না সেগুলো আপনারা, আমার যদি মনে হয় যে কিছুদিন চিকিৎসা নিয়ে বা ওষুধের মাধ্যমে আপনার উপসর্গগুলো কমিয়ে রাখা যায় এবং সেই অপারেশন একটু বিলম্বে করলে কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না, তাদের প্রতি পরামর্শ যে এই চাপের সময়ে, হাসপাতালের চাপের সময় আপনারা কিছুটা অপেক্ষায় থাকেন। ধন্যবাদ বদরুল ভাই। আমার মনে হয় আমি সার্জারির বিষয়ে জনসাধারণের অবহিত করার জন্য আমার যতটুকু সম্ভব আমি ইনফরমেশনটা শেয়ার করেছি। আরেকটা জিনিস যে কোভিডে ডাক্তারদের যে বিষয়টা, আসলে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক সিনিয়র জুনিয়র অনেক ডাক্তার মারা গিয়েছে ইতিমধ্যেই। তো আমাদের চিকিৎসকরাও কিন্তু অনেকটা ভয় ভীতির মধ্যে, একটা শঙ্কার মধ্যে প্রথম দিকে কাজ করছে, যদিও এখন অনেকটা সেই প্রাথমিক অবস্থা কাটিয়ে উঠছে। তারপরে এখনো কিন্তু চিকিৎসক আক্রান্তের এবং মৃতের বিষয় ঘটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যেখানে মৃত্যুর সংখ্যা আছে, আশঙ্কা আছে, এখানে ডাক্তারদের কিছুটা ভীতি কাজ করবে। মানুষ, ডাক্তাররা তো একটা মানুষ। তো আমাদের যে রোস্টার অনুযায়ী যে ডিউটি করে, তাতে আমাদের যে হেলথ সিকিউরিটির বিষয়টা, স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী, সেগুলা পর্যাপ্ত, যদিও আমাদের সরকারি মাধ্যমে বলা হয় পর্যাপ্ত আছে, সেগুলার ব্যবস্থাপনা এবং অন্যান্য কারণে গুণগত বিষয়ে কিছুটা ত্রুটি থেকেই যায়, এবং এগুলা নিয়ে আমরা চিকিৎসকরা এখনো পর্যাপ্ত পরিমাণ বলা যাবে না, যদিও সংখ্যায় বারবার প্রতিদিনই আমাদের দেখছেন হেল্পলাইন থেকে যখন বলা হয় যে যথেষ্ট সুরক্ষা সামগ্রী আছে, কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে সেইভাবে আমাদের যেভাবে প্রচার করা হচ্ছে সেইভাবে ডাক্তাররা পাচ্ছে না, এবং সেখানে গুণগত মানের বিষয়টা এখনো কিছুটা বিদ্যমান। তো অনেক ডাক্তাররা নিজেদের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংগঠন অথবা অনেক শহীদ ব্যক্তি এগিয়ে আসছে ডাক্তারদের সুরক্ষার ব্যাপারে। সরকারি ব্যবস্থাপনা ছাড়াও অনেক সুরক্ষা সামগ্রী পাচ্ছে। এই জন্য আমরা যারা সামাজিক ব্যক্তিত্ব আছে বা সামাজিক সংগঠনের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনারা যারা এই মিডিয়াতে, বিশেষ করে আমাদের এই যে সাহেব বদরুল ভাই, অ্যাডভোকেট বদরুল ভাই, অনেক শুরু থেকেই আমি দেখি চিকিৎসা বান্ধব। শুধু এই করোনা ক্রাইসিসও না, স্বাভাবিক কারণে কোনো রোগী বা অসহায় রোগী যারা চিকিৎসা থেকে বঞ্চিত, আপনারা জানেন ওনাকে যারা চিনেন যে উনি নিজের উদ্যোগে ওই রোগীর চিকিৎসার জন্য ঝাঁপিয়ে পড়ে। ইতিমধ্যে সুনামগঞ্জের অনেক অসহায় রোগীদের চিকিৎসায় উনি ক্যান্সার এবং জটিল রোগীর চিকিৎসা করাতে গিয়ে শুধু ইন্ডিয়া পর্যন্ত উনি নিজে রোগী নিয়ে গেছেন, যেটা অনেকের পক্ষে সম্ভব না, টাকা থাকলেও সম্ভব না। এগুলোর জন্য একটা মানসিকতার দরকার, যে মানসিকতাটা আমাদের বদরুল ভাইয়ের আছে, এবং এই জন্য আমি ওনাকে অনেক অনেক এবং অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কাছেও অনেক রোগী নিয়ে আছে, আমি যতটুকু পারি সহযোগিতা করি, অনেক ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না, তারপরে ওনার এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ বদরুল ভাই। অনেক ধন্যবাদ জনাব আবুল কালাম চৌধুরীর বক্তব্য আমরা শুনলাম। ডক্টর আবুল কালাম চৌধুরী, আপনি যে কাজ করতে গিয়ে করোনাকালীন সময়ে আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, সেই হিসাবে আপনি কি মানসিকভাবে প্রশান্তিতে আছেন যে আপনি কাজ করে যে আনন্দ মিলে, মানসিক যে শান্তিটা মিলে? আমাদের দেশে বিভিন্ন অভাব অভিযোগ, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, সাহায্য করতে গেলেও প্রবলেম হয়। আপনার কি এই ধরনের কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে কিনা? সরকারি প্রণোদনা, সহযোগিতা সব কি যথাযথভাবে পেয়েছেন আপনারা? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছেন, আমি মোটামুটি নিজে টেকনিক্যালি সহযোগিতার বিষয়টা আদায় করে নেই। আমি তেমন কোনো বিড়ম্বনায় পড়ি না। তো স্বাভাবিকভাবে যে জিনিসটা হয়, এই কোভিড সার্ভিস করতে গেলে মানুষের সাথে যোগাযোগটা অনেকটা ব্রেকিং হয়ে যায়। আমাদের যে পোশাক পরিধান, সুরক্ষা সামগ্রী পরলে মোবাইলের সেফটি মেনটেন করতে অনেকের সাথে মোবাইলে ধরা সম্ভব হয় না, যোগাযোগ সম্ভব হয় না, অনেকে ভুল বুঝে, অনেকে বারবার ফোন দিয়ে বিষয়টা রিয়েলাইজ করতে পারে না। আমরা যতই জিনিসটা বোঝাইতে চাই, সেই ক্ষেত্রে আমার একটু বিড়ম্বনার বিষয়টা। আরেকটা হলো যে টেস্ট করতে গিয়ে যে মানুষরা আমরা যত সহজভাবে বলতেছি, আসলে এত সহজভাবে টেস্ট করতে পারে না।
আমাদের বঙ্গবন্ধুদের টেস্টের সহজলভ্যতা অনেক সহজ, কিন্তু অনলাইনে দেশের কত পার্সেন্ট অনলাইনে আর ফেসিলিটি নিতেছে, এবং এটা শুধু ঢাকা শহরে যারা থাকে। কালকে সকালে আমরা সাধারণত অনলাইন ওপেন করে দেয় ফর কোভিড টেস্ট। অনলাইনে ঢুকতে গেলে বিভিন্ন ক্যাটাগরি, তারপরে ইন্টারনেট ব্যবহারের বিষয়টা সাধারণ মানুষ আমাদের বঙ্গবন্ধুর এই সুযোগটা পাচ্ছে না, আমি নিজেও এটা অনুভব করি। আর অন্যান্য জায়গায় যে শৃঙ্খলার বিষয়টা যারা টেস্ট করতে যায় তারা আসলে অনেক কষ্টের শিকার হয়। আমরা এখনো সেই ধরনের টেস্টের ব্যাপারে একটা উন্নত ব্যবস্থায় পৌঁছতে পারি না। আর প্রাইভেট সেক্টর গুলাতেও যে পরিমাণে টেস্টের ফি দাবি করে, তাতে সাধারণ রোগীরা বা আমরা যেভাবে সর্টিং করি যে একটা বাসায় যদি একজন আক্রান্ত হয় তাহলে সবারই টেস্ট প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে তাদের 4,500 টাকা বা 3.5 থেকে 4.5 5,000 টাকা পর্যন্ত নিচ্ছে। সেটা অনেক সাধারণ রোগীদের বা সাধারণ জনসাধারণের বা নিম্নবিত্ত মধ্যবিত্তদের পক্ষে কষ্টের কারণ হয়ে যায়। এটা আমার একটা অতৃপ্তি। কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা, আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, আমার ভয় আছে আমার জুনিয়র সিনিয়র খুব কাছের মানুষ, অনেক পরিচিত ডাক্তার মারা গেছে, তারপরেও মানুষের কষ্টের বিবেচনা করে, যে আমি মনে করি যে হায়াত মউত আল্লাহর হাতে, যেদিন যার মৃত্যু নির্ধারিত সেদিন মারা যাবে, নিজেকে অনেকটা চিকিৎসক হিসেবে এবং সার্জন হিসেবে প্রিপেয়ার করে নিয়েছি। আমি জানি না আমরা কতটুকু সুরক্ষা থাকতে পারবো, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে যতদূর সম্ভব নিজেকে সুরক্ষিত করার যে স্বাস্থ্য ব্যবস্থাপনাগুলো মেনে আমি কিন্তু আমার চিকিৎসা সেবা, আমার হাসপাতাল এবং প্রাইভেট কোনো ক্ষেত্রেই আমি বন্ধ করি নাই। আমি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, টেলিফোনেও দিয়ে যাচ্ছি, সরাসরি দিচ্ছি, অপারেশনও করছি। কিন্তু সঙ্গত কারণেই বড় অপারেশন গুলা করা এই মুহূর্তে অনেক জটিল, 5 ঘন্টা 6 ঘন্টার ব্যাপক ভিত্তিক যে অপারেশন যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কিছুটা আমাদের সীমাবদ্ধতা আছে, সেই পর্যায়ে যাইতে পারতেছি না। আমরা মনে করি পরিস্থিতি স্বাভাবিক হইলে সেখানেও আমরা যাইতে পারবো। তো আমি আমাদের যারা অনুষ্ঠান দেখছেন সবার কাছে আমি দোয়া প্রার্থী, যে আমার জন্য দোয়া করবেন। আর করোনার বিষয়ে আমি মার্চ মাস থেকে আমার ফেসবুক লাইভে বা আমার যারা লিস্টে আছেন, আমি শুরু থেকে মার্চে সরকার যখন উদ্যোগ নিয়ে মানুষকে সচেতন, এর আগে থেকে আমরা বিভিন্ন দেশের মিডিয়া থেকে পেয়ে আমি আমার ব্যক্তিগত মিডিয়াতে আমি প্রচার করে গেছি। আপনারা যদি এগুলা দেখেন, আজকের এই ভয়াবহ অবস্থা যে আসবে, আমি কিন্তু শুরু থেকে বলে গেছি যে ভাইরাসটা সুদূর চীনের সোয়ান শহর থেকে, চীনের যে শহরে আমাদের জিনিসটা চীন থেকে যেহেতু সারা বিশ্বে ছড়িয়ে গেছে, বাংলাদেশে এটাকে প্রিভেন্ট করা খুব কঠিন হবে। আসবেই, আমরা যাতে মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে রাখি। আমি মার্চ ফেব্রুয়ারি শেষ দিক থেকে মার্চের দিক থেকে দেখবেন আমি এই ধারাবাহিকভাবে জনগণকে সচেতন করে গেছি। কিন্তু তারপরেও যেন কেন জানি একটা দায় সারা বা যে ঠিক আছে হয়তো আমাদের হবে না, আমাদের ধরবে না, রোগটা হালকা হয়ে যাচ্ছে, এরকম একটা ভাবের কারণে, এবং গত ঈদের সময় এবং ঈদের পূর্ববর্তী গার্মেন্টস এর যে মুভমেন্টটা হয়েছে জনসাধারণের, সেই কারণে কিন্তু আমাদের আজকের এই অবস্থা। আমরা যদি পাশাপাশি অনেক দেশে আছে, নেপাল, ভুটান, ভিয়েতনাম, এগুলো কিন্তু খুব যে আমাদের চেয়ে ডিফারেন্ট তা না, কিন্তু তারা যে জিনিসটা আমরা যেটা করতে পারি নাই, যে এই রোগটা যেহেতু ছোঁয়াচে রোগ এবং আন্তর্জাতিক ভাবে ছড়ায় গেছে, প্রথম ট্রান্সপোর্ট হলো বিমানে আসে। এই বিমানের যাত্রীদের সাথে হয়তো একবারে বিমান বন্ধ করার সম্ভব যদি নাও হইতো, যাত্রীদের যদি আমরা কোয়ারেন্টাইন রেখে 14 দিন আমাদের কোয়ারেন্টাইনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা যেত, তাহলে প্রথমে আমরা এইরকম বিপদে পড়ার সম্ভাবনা ছিল না। আমরা আরো কমের মধ্যে আরো এই যে আমাদের যে ব্যাপক অর্থনীতি এখন হ্যাম্পার হচ্ছে, ইন্ডাস্ট্রি অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশে আমাদের শ্রমিক আমাদের প্রবাসীরা হ্যাম্পার হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি খোয়া যাচ্ছে। বাংলাদেশের ঢাকা শহরের অবস্থা দেখেন, অনেকেই ঢাকা থাকার মতো পরিবেশ নাই। এই সিচুয়েশনটা ট্যাকেল করা যাইতো, এখন আমাদের দুর্ভাগ্য আমরা পারি নাই। চিকিৎসা সেবা আমাদের ডাক্তারদের দিক থেকেও স্বাস্থ্য ব্যবস্থাপনার কারণে সেইভাবে রোগী ডিল করতে পারে নাই। সরকারও বিভিন্ন কারণে বহির্বিশ্বের সাথে যোগাযোগ, বিমানের যারা কোয়ারেন্টাইনে আনতে গেছে, আমি জানি না আমরা জাতিগতভাবে আমাদের কতটুকু আমরা উন্নত। বিশেষ করে ইটালি থেকে প্রথম যখন ফ্লাইট গুলোতে আসছে, আপনারা দেখছেন যে কোয়ারেন্টাইনে রাখতে গিয়া যে ধরনের আচরণের শিকার হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অথবা দেশব্যাপী, সেগুলো আমার মনে হয় আমাদের আরো একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল। যারা প্রবাসীরা, অবশ্যই প্রবাসীদের প্রতি আমাদের সার্বিক শ্রদ্ধা আছে, তাদের রিমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সচল আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু সেই সাথে
বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেটাও তাদের যদি নলেজে রাখতো এবং সেভাবে তারা আচরণ করতে, তাহলে আমাদের আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয় না। যা হবার হয়ে গেছে। আমরা এখন কোনো পক্ষকেই দোষাদোষী যদি না করি, আমরা স্বাস্থ্য সুরক্ষার সর্বনিম্ন যে বিধানগুলা বা বিধিগুলো আছে, আপনারা দেখছেন যে আমাদের যে প্রতিরোধ ব্যবস্থাটা করোনার ক্ষেত্রে অবশ্যই এখনো আমাদের সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং প্রয়োজনের ক্ষেত্রে গ্লাভস পরা, এগুলা মনে হয় খুব কঠিন বা খুব ব্যয়বহুল কিছু না। এগুলা যদি আমরা মানতে পারি তাও আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো। আগামীতে আরেকটা ঈদ আছে, এখানে যদি আমাদের গরুর হাটের ব্যবস্থাপনা এবং বাড়ি যাওয়া অন্যান্য বিষয় যদি একটু নিয়ন্ত্রণ না করি বা আমরা নিজেরাও যদি না করি, সরকার আসলে একটা মানুষকে কতদিন লকডাউন দিয়ে বা ঘরে রাখতে পারবে? যারা ঘরে খাবার নাই বা খাবার কতজন দিতে পারবে? এই ব্যাপক ভিত্তিক এটা সম্ভব না। আমার মনে হয় বর্তমানে যে পরিকল্পনা সরকার নিয়েছে সেটা যদি যতটুকু নিয়েছে, বিতর্ক থাকবেই, কিন্তু আমি মনে করি যতটুকু নিয়েছে সেটা যদি বাস্তবায়ন হয় এবং জনসাধারণের যদি সচেতন হয়, আমি যে মিনিমাম যে জিনিসগুলো বললাম, যে বাইরে গেলে মাস্ক পরা, সাবান দিয়ে হাত মুখ ধুতে করা এবং অপ্রয়োজনে যাতে মুখে নাকে চোখে হাত না যায়, সেই বিষয়ে যদি আমরা একটু সতর্ক হই, হাঁচি কাশিগুলো আমরা স্বাস্থ্যবিধি মেনে দিই, তাহলে এখনো আমাদের যে পর্যায়ে আছে আমার মনে হয় আর বাড়বে না, এর চেয়ে আমরা নিম্নমুখী করতে পারবো। এই জন্য আমি দেশের জনগণের, সাধারণ জনগণের সুদৃষ্টি কামনা করি, নিজের জন্য, নিজের বাঁচার জন্য, দেশের জন্য। আমার মনে হয় এই মিনিমাম স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো আমরা অভ্যাস করি। আর একটা জিনিস, হাসপাতালে যে সেবাটা, আপনারা এখনো জানেন যে এই রোগের কোনো টিকা আবিষ্কার হয় নাই। চিকিৎসা বলতে সমস্ত কিছু গবেষণা পর্যায়ে কিছু ওষুধপত্র দেওয়া হচ্ছে, কোনোটাই সঠিক না যে এই চিকিৎসা দিলে এই রোগটা ভালো হয়ে যাবে। তো আমার মনে হয় আমাদের যে অক্সিজেন হলো মূল যে সার্ভিস, অক্সিজেনের স্বল্পতা এটা অনেকটা কাটিয়ে ওটা সম্ভব হইতেছে এখন ধীরে ধীরে। অনেক হাসপাতাল লাগে দেখা যাচ্ছে যে হাই ফ্লো অক্সিজেন, আরো কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেখানে ব্যাপক পরিমাণে বেশি পরিমাণে অক্সিজেন দিতে হয়, বা সেন্ট্রাল অক্সিজেন লাইন পর্যায়ক্রমে এগুলো অনেক উন্নত হয়েছে। আর এরপরে আমি অনুরোধ করব যে এখনো আমাদের অবহেলা করার পর্যায়ে আসে নাই। বিশেষ করে এই রোগটার যে প্রতিনিয়তই ওয়ার্ল্ড ব্যাংক না, আমি বলতেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমাদের আপডেট যে দেয়, তাতে দেখা যায় যে প্রতিনিয়ত আমরা নতুন নতুন কিছু জিনিস আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশে যদিও সেই ব্যাপকভাবে মৃতের হার বা আক্রান্ত হার ব্যাপক বলা যাবে না অন্যান্য দেশের তুলনায়, কিন্তু এখনো যারা কোমরবিড কন্ডিশন, যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্ট ডিজিজ আছে বা আনুষঙ্গিক কিছু শ্বাসকষ্ট জনিত যে জটিল রোগগুলো আছে, এরা আরো বেশি সতর্ক থাকতে হবে। এখন হয়তো আক্রান্ত হলে অনেকে সাধারণভাবে বাসায় থেকে নিজে কোনো চিকিৎসকের টেলিফোনে পরামর্শ অথবা কোনো পরামর্শ ছাড়াই পত্র পত্রিকায় মানুষের অনলাইন মিডিয়ার মাধ্যমে সে সুস্থ হয়ে যায়। আবার যারা এই কোমরবিড, আমি যে উল্লেখ করলাম ডায়াবেটিস, প্রেশার, শ্বাসকষ্টজনিত আগের কোনো রোগ, এরা আক্রান্ত হইলে দেখা যায় হাসপাতালে সর্বোচ্চ সেবা দিয়েও বাঁচানো যাচ্ছে না এবং এদের মৃত্যুর সংখ্যাটাই বেশি। কাজে আমি অনুরোধ করব যে এখনো আমাদের অবহেলার জায়গায় আমরা আসি নাই। আমাদের স্বাস্থ্য সুরক্ষা যে ন্যূনতম যে বিষয়গুলো, সেইগুলো যাতে আমরা আরো সতর্কতার সহিত পালন করি, আমরা যাতে মৃত্যুর হার কমাইতে পারি। একটা মৃত্যু, একটা এমনও একটা মৃত্যু আছে, একটা মৃত্যুর জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা পরিবার টোটালি ডিসরাপ্ট হয়ে যায়। এটা অত্যন্ত হৃদয় বিদারক। অনেক জায়গায় আছে কাপলে মারা গেছে, হাজব্যান্ড ওয়াইফ মারা গেছে ছোট বাচ্চা রেখে। এটা আমাদের দেশে হয়েছে এবং বিদেশের মিডিয়াতেও দেখছেন, আমেরিকায় এরকম ঘটনা ঘটছে এবং অনাথ আশ্রমে পর্যন্ত বাচ্চাদের পাঠানো হয়েছে। কাজেই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক। আমরা রোগের ভয়াবহতা যাতে মনে রাখি এবং কোমরবিড যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ। আমি এখনো হাসপাতালের ভিতরের সব খবর আপনারা পান না, আমরা জানি। ইভেন আজকেও দেখছেন অনলাইনে একটা মিডিয়া আছে, আমাদের বঙ্গবন্ধু হাসপাতালেরই যে চিকিৎসক, আমাদের আইসিইউ অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টে ছিল, উনি আবার ক্রিটিক্যাল কেয়ারের আমাদের একজন সম্মানিত প্রফেসর অধ্যাপক, বঙ্গবন্ধুতে চিকিৎসাতে আমরা ওনাকে আসলে ভালো, ক্রিটিক্যাল অবস্থা আরো খারাপ হয়ে যায়, শেষ পর্যন্ত ওনার ইচ্ছায় হোক অথবা আমাদের চিকিৎসার কোনো কারণেই হোক উনি অ্যাপোলো হাসপাতালে মাইগ্রেট করে। কাজে রোগের ভয়াবহতাটা কিন্তু এখনো আছে, ভিতরের সিনারি কিন্তু অনেক ভয়াবহ। আমরা যাতে বাইরের সিনারি দেখে অনেকে বলে ভাই আমরা তো রাস্তাঘাট সব খোলা, লোকজন মুভমেন্ট করতেছে, এটা তো সত্য। এটা তো আমরা এমনও বলি যে 85 থেকে 90 জন লোকের কিছু হবে না,
কিন্তু একজন লোকের যদি হয় এবং সেই একজন যদি আপনি হন, তাহলে আপনার জন্য সেটাই 100%। কাজে সেই বিষয়টা মনে রাখতে হবে এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা এখনো যাতে সঠিকভাবে পালন করি এবং নিজেকে রোগের আক্রমণ থেকে রক্ষা করি, সেই দিকে আমাদের সবার নজর দেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার আবুল কালাম চৌধুরী। বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের দায়িত্ব পালন করছেন আপনি, এবং আপনার সহধর্মিণী একজন ডাক্তার, সপরিবারেই আপনি মানব সেবায় নিবেদিত আছেন, এবং আপনার কাছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোকজন যায়, তাদেরকে আপনি সহযোগিতা করেন। আমরা আপনার জন্য সবসময় আশীর্বাদ করি, আপনার জন্য আমরা দোয়া করি, আপনি যেন ভালো থাকেন। এবং আপনার মতো ফ্রন্টলাইনারদেরকে নিয়ে আমাদের আয়োজন করার মূল উদ্দেশ্যই হলো আপনাদেরকে জনগণের সামনে তুলে ধরা, এবং আপনাদেরকে যেন আমরা চিনতে পারি, যারা কাজ করেন, যারা মানবতার সেবায় কাজ করেন, তাদেরকে যেন আমরা চিনে রাখতে পারি। আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম, অনেক কথা শুনলাম, খুব ভালো লাগলো। আমি ডক্টর আর কে ধরকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে। ডক্টর আর কে ধর। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে ডাক্তার আবুল কালাম চৌধুরীর কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। উনি যে আমাদের কোভিড-19 এর ব্যাপারে, যেটা আমরা দীর্ঘদিন যাবত শুনতেছি, প্রথমে যে কোভিড-19 যখন চালু হয়েছিল চীন দেশে, তখন পৃথিবীর মানুষ বুঝতে পারে নাই যে সব দেশে আক্রমণ করবে। যাই হোক, এটা শেষ পর্যন্ত সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছে এবং সারা পৃথিবী এটার জন্য অসহায়ত্ব বোধ করছে। তো যাই হোক, আমরা বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা আমরা সহযোগিতা পাচ্ছি, ডাক্তাররা বা ফ্রন্টলাইনাররা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমি মনে করি এটাও মানে অনেক কিছু। এই জন্য অনেক কিছু আজকে আমাদের দেশে এখনো যেটা হচ্ছে, এটা যদি 71 লিবারেশন মুভমেন্টের পরে এই সমস্যা হতো, তাহলে আমাদের দেশে রাস্তাঘাটের লোক পড়ে থাকতো, পড়ে থাকতো। কিন্তু আজকে আমরা প্রযুক্তির কারণে আমরা অনেক সহযোগিতা পাচ্ছি, তথ্য প্রযুক্তির কারণে। কিন্তু আমরা আজকের অনুষ্ঠান থেকে ডক্টর আর কে ধর, আমরা আজকে নিন্দা জানাই, এই করোনাকালীন সময়ে কিছু লোক সুযোগ নিচ্ছে, কিছু ধরেন জনপ্রতিনিধি, আমাদের এই ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করেন, তাদের মধ্যে সিংহভাগ হচ্ছেন চিকিৎসক, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আর জনপ্রতিনিধি। কিন্তু কিছু সংখ্যক জনপ্রতিনিধি এবং কিছু চিকিৎসা ক্ষেত্রে যারা, যেমন এই যে করোনা পরীক্ষা টেস্টের নামে যে রামরাজত্ব কায়েম করেছিল শাহেদ নামে এক লোক, এইসব কর্মকাণ্ডে আমরা নিন্দা জানাই। যারা ত্রাণ চুরি করে, যারা মানুষের সহযোগিতার যে পণ্য যারা হাইজ্যাক করে, আমরা তাদের জন্য নিন্দা জানাই। আর ডাক্তার আবুল কালাম চৌধুরীদের মতো আত্মদানকারী এবং যারা আত্মনিবেদিত যারা ডাক্তার আবুল কালাম চৌধুরীর মতো, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের জন্য আমরা স্বাগত জানাই, তাদের জন্য আমরা দোয়া করি, আশীর্বাদ করি, তারা যেন ভালো থাকতে পারেন, আমরাও সবাই যেন ভালো থাকতে পারি। আপনি অনুষ্ঠান শেষ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়ে ডাক্তার আবুল কালাম চৌধুরী আমাদের এখানে আসায় তাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই, বিশেষ করে আরো একদিন সময় সুযোগে আপনার সঙ্গে আমাদের কথা হবে। আজকে আমাদের সময় শেষ, সেজন্য আমরা চলে যাচ্ছি, আবারও কথা হবে। ভবিষ্যতে ওনার সাথে আমি যোগাযোগ রাখবো, ইনশাআল্লাহ। উনি আমার হয়তো সিনিয়র হবেন। সবাই ভালো থাকে। জি, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ডক্টর আর কে ধর, আপনি কিছু বললে আধা মিনিট বলতে পারেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবার জন্য শুভেচ্ছা রইল। আরো একদিন আরো একজন ফ্রন্টলাইনারকে নিয়ে আমাদের আয়োজন থাকবে, আমরা আবারও আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, নিরাপদ থাকি, সচেতন থাকি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। খোদা হাফেজ।